সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমার যারা প্যানেলিস্ট আছেন তাদের সবাইকে নমস্কার, সঞ্চালককে অভিনন্দন, আরও সঞ্চালক সহ আরও দুজন যারা আছেন নবনির্বাচিত সাংসদ তাদের অনেক অভিনন্দন, এবং আমার সামনের দর্শক এবং যারা টেলিভিশনে আছেন সবাইকে অনেক অনেক নমস্কার। এখন প্রধানমন্ত্রী শুনুন। আমার ধারণা এই প্রোগ্রামটা সুমনকে আবার খুব দ্রুতই করতে হবে, কেননা প্রধানমন্ত্রী বদলাবে, খুব শিগগিরই বদলাবে। মূলত প্রধানমন্ত্রী এন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে। এন ফর তো সবাই জানি আমরা, নরেন্দ্র মোদী। এন ফর বাকি দুটো এনও আমরা সবাই জানি, এন ফর নীতিশ কুমার, এন ফর নাইডু চন্দ্রবাবু। কিন্তু আমাদের কাছে বাংলায় আপনারা সবাই জানেন যে এই এন মানে হচ্ছে নড়বড়ে। এই নড়বড়ে সরকার বেশি দিন থাকবে না, এবং আমি আশা করছি পরের বার অন্য প্যানেল নিয়ে সুমন আবার নতুন প্রোগ্রাম করবেন। শুনুন প্রধানমন্ত্রী, কেননা এবার গতবারের থেকেও বিজেপি এককভাবে তো প্রায় 60টা সিট কম পেয়েছে তো বটেই, ভোটের শতকরা হারও মাত্র 36.6%, 36.6%, অর্থাৎ প্রায় 74% ভোটার এই রায় জানিয়েছেন যে আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চাই না গোটা দেশের। যারা ছিল প্রথমে এনডিএ সরকার, 5 বছর পর হলো যারা বিজেপি সরকার, 5 বছর পর ক্যাম্পেইন এসেও যারা হলো মোদী সরকার, ক্রমশ ম্যাক্রো থেকে মাইক্রো, তারপর আবার পুনর্মূষিক ভব এনডিএ সরকারে ফিরে গেছে। এখন সবাইকে ভালো ভালো কথা বলছেন, 2 এনকে ভালো ভালো কথা বলছেন, এবং যারা পাল্টুরাম পাল্টুবাজ আমি জানি না তারা কারা, তাদের নাম ভারতবর্ষের রাজনীতিতে পল্টুরাম বলে চিহ্নিত, তারা যখন বলছেন পরের বারের ভোটে নিশ্চয়ই প্রধানমন্ত্রী হারিয়ে দেবেন সবাইকে, তখন তিনি বাচ্চাদের মতো খিলখিল 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 করে হাসছেন। এই হাসি আর বেশি দিন নয়। কিন্তু যতদিন উনি আছেন, আমি প্রথমেই চাইব ওনার কাছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বকেয়ার কথা, মানে মোটামুটিভাবে এবারে বাংলার রাজনীতির অভিমুখী ছিল যে মোদি বনাম বাংলার বঞ্চনা, সেই বঞ্চনা দূর করে এবার নতুন সরকার হয়েছে। আপনি নীতিশ কুমারকে বিহারে স্পেশাল আর্থিক প্যাকেজ দিন, নাইডুকে স্পিকার দিন বা লিসনার হন, বা আপনি নতুন প্যাকেজ দিন। আমাদের রাজ্যে এই মুহূর্তে সমগ্র শিক্ষা মিশনে 18,400 কোটি টাকা বকেয়া, নারেগায় 5,984 কোটি টাকা বকেয়া 100 দিনের কাজে, এবং আবাস যোজনায় 8,141 কোটি টাকা বকেয়া, যেটা আগলা বার 200 পার বলে 2021 সালে যখন ভোটে লড়তে এলেন এবং ভোটে হারলেন, তারপর থেকে বাংলার মানুষের খেটে খাওয়া টাকা, ন্যায্য টাকা, হকের টাকা, এটা এখনও প্রধানমন্ত্রী শুনুন, এটা না আপনি কেন জানি না আটকে রেখেছেন। এটা অনুগ্রহ করে আমাদের রাজ্যের মানুষের হাতে ফিরিয়ে দিন, ভালো হবে। এই বকেয়া আপনার অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত। বাংলা বুঝিয়ে দিয়েছে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল জনাদেশ রেখে 29টা সিট জিতিয়ে যেই বকেয়া রাখা, আটকে রাখার ব্যাপারটা, বকেয়া চেপে রাখার ব্যাপারটা পশ্চিমবঙ্গের মানুষ মোটেও ভালো চোখে দেখছে না। এর একটা বিহিত আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নীতিশ কুমার যেটা বলেছেন আপনি সেটা শুনুন। আপনি বিভিন্ন রাজ্যে, বিশেষত যে রাজ্যে আপনাদের বিজেপি সরকার নেই সেখানকার রাজ্যপালদের বদলান। বিশেষত আমাদের রাজ্যপাল যা করেছেন আপনারা তা জানেন। এদিকে বিহারে একই প্রবলেম নীতিশ কুমার ভোগ করে এসছেন। বিশ্বনাথ আর্লেকার মাননীয় রাজ্যপাল বিহারে, তিনি আবার চিঠি লিখে, যখন উপাচার্যদের মাইনে এখানে বন্ধ করা হয় বিহারে, তিনি ওই ব্যাংককে চিঠি লিখেছিলেন বিশ্বনাথ আর্লেকার, যে ব্যাংকে যেখানে টাকা ফ্রিজ করা হয়েছে ওই অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। এইভাবে তেলেঙ্গানায়, কখনো পাঞ্জাবে বনোয়ারিলাল পুরোহিত মাননীয় রাজ্যপাল আপের সঙ্গে, কখনো তেলেঙ্গানায়, কখনো কেরালায়, কখনো মহারাষ্ট্রে রাজ্যপাল দিয়ে এই যে পেছনে লাগার একটা প্রবণতা, রাজ্যপাল দিয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের পেছনে একটা একটা ক্যাওস তৈরি করার প্রবণতা। নির্বাচিত আমার মুখ্যমন্ত্রী 3 বারের জনাদেশ পাওয়া মুখ্যমন্ত্রী,
এমন রাজ্যপাল পাঠান যিনি রাজ্য সরকার, নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করবেন, শিক্ষা দপ্তরের সঙ্গে সহযোগিতা করবেন, যেখানে আমাদের সম্পর্কটা বনাম হবে না, রাজ্যপাল বনাম সরকার হবে না, রাজ্যপাল এবং হবে, এবং রাজ্যপাল এবং সরকার। কেননা একজন সাংবিধানিক প্রতিনিধি আর একজন নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের সবথেকে আমাদের বড় ফোর্স হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসছেন। সেটাই আমাদের এই আশ্চর্য এই বহুত্ববাদী গণতন্ত্রকে, ভারতবর্ষকে এখনো টিকিয়ে রেখেছে। তা আমি এইটা বলবো যে রাজ্যপালদের আপনি বদলান, এমন রাজ্যপাল পাঠান যিনি ভালো রাজ্যপাল, যিনি থেকে থেকে মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা বলবেন না, রাজ্যের মহিলাদের সঙ্গে সম্ভ্রমপূর্ণ আচরণ করবেন ইত্যাদি আমরা চাইব। আর আমরা এটাও চাইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবার তো হয়ে গেল 10 বছর, একটা অন্তত এই আমরা গণমাধ্যমে দাঁড়িয়ে এই এত কথা বলছি, একটা অন্তত সাংবাদিক বৈঠক এবার করুন। আর কতদিন আমরা মনোলগ শুনবো থিয়েটারের ভাষায়? এবার অন্তত একটা ডায়লগ হোক, খালি মনোলগ, খালি মনোলগ, খালি মন কি মাতে। একবার এবার সাংবাদিকদের প্রশ্ন নিন, সংবাদ মাধ্যমকে সম্মান করতে শিখুন, গণতন্ত্রকে সম্মান করতে শিখুন। সাংবাদিকরা অনেক প্রশ্ন আমাদের করে, আমাদেরও যাকে বলে মস্তিষ্কের কটাহ দাউ দাউ করে জ্বলে ওঠে, কিন্তু আমরা সংবরণ করি, আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, তাকে আমরা শরীরে গ্রহণ করার চেষ্টা করি। আপনিও শরীর, আপনার এত সূক্ষ্ম ত্বক, এত সুন্দর আপনার চেহারা, আপনি এত মানে এমনকি নমিনেশনের দিনে 3 বার স্যুট পাল্টান, তা আপনি একটা সাংবাদিক বৈঠক করবেন না? এটা একদম আমাদের ভাল লাগছে না। আমি চাই আপনি খুব তাড়াতাড়ি একটা সাংবাদিক বৈঠক করুন। আর প্লিজ এই যে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এগুলোকে আপনারা যে প্রায় একটা লোকাল থানায় পরিণত করেছেন, একটা প্রায় স্থানীয় থানায় পরিণত করেছেন, যে কাউকে পছন্দ না হলে, কাউকে দুচ্ছাই বলে মনে হলে, কারুর কথা টেলিভিশনে শুনলে মনে মনে দাঁত কিড়মিড় করলে তার বাড়িতে পরদিন সিবিআই পাঠিয়ে দেওয়া, বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া, এগুলো এখানে প্রাক্তন নগরপাল এখানে আছেন, তিনি জানেন যে এগুলো মানে কি বলবো, এগুলো মানে যাকে বলে একই সঙ্গে বধযম এবং বিভমিষা দুয়ের উদ্রেক করে। তো এইগুলো বন্ধ হোক। এইগুলো আমার মনে হয় যে আমি যা গোড়ায় যা বলেছি, এই প্রধানমন্ত্রী হয়তো পারবেন না, এটা ওনার জলভাত হয়ে গেছে। হেরে গেলেই সিবিআই পাঠিয়ে দেওয়া, হেরে গেলেই ইডি পাঠিয়ে দেওয়া। তো এটা নিশ্চয়ই নতুন প্রধানমন্ত্রী যিনি আসবেন তিনি এগুলোকে সংবরণ করবেন, আমার মনে হয় ভালো হবে। আর দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, এবার অন্তত একবার আপনি মণিপুরে যান। মণিপুর যেখানে সেই মডেল যে গোটা ভারতবর্ষ জুড়ে, শিন্ডে মডেল যে আপনি চালু করেছিলেন মহারাষ্ট্রে, ভুলে যাবেন না, তা শুরু করেছিলেন আপনি মণিপুরে 2017 সালে, যেখানে কংগ্রেসের ঘর ভাঙিয়ে আপনি ওখানে নির্বাচিত সরকারকে ফেলেন এবং মণিপুরে আপনি প্রথম বিজেপি সরকারকে নিয়ে আসেন। ঠিক যেভাবে মহারাষ্ট্রে শিন্ডে মডেল লাগু করে ওখানে নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আপনি ফেলে দিয়েছিলেন, ঠিক এই প্রথম আপনি চালু করেছিলেন এটা মণিপুরে। মণিপুরের মানুষ আপনাদের পার্টিকে, আপনাকে কখনোই যে ভেতর থেকে নেয়নি। মণিপুরের এই ঘটনা, মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনকি মুখ্যমন্ত্রী যেখানে পদত্যাগ করতে চাইছেন সেখানে প্রধানমন্ত্রী নীরব। প্রধানমন্ত্রী অবশ্য নীরবই থাকেন। যখন মাসের পর মাস এই দিল্লির উপকণ্ঠে ওই প্রধানমন্ত্রীর বাসভবনের মাত্র কয়েক কিলোমিটারের ভেতরে সামনে, যেখানে ওই রাস্তায় হরিয়ানার এবং পাঞ্জাবের এবং জাট কৃষকেরা মাসের পর মাস রোদ জল বৃষ্টি উপেক্ষা করে বসে আছেন, এবং প্রায় 700 কৃষক, মাথায় রাখবেন সংখ্যাটা, 700 কৃষক ওই আন্দোলনে মারা গেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কথা বলেননি। 7 মাস পর টেলিভিশনে হঠাৎ আবির্ভূত হয়ে বলেন যে আমরা যেহেতু এই নতুন বিলগুলো আমরা কৃষকদের বোঝাতে পারিনি, তাই আমরা এটা প্রত্যাহার করে নিচ্ছি। একটা সমবেদনা সূচক শব্দ ওই 700 মানুষের, মৃত মানুষের পরিবারের প্রতি বা 700 মানুষের প্রতি কোনো শোক জ্ঞাপন, কোনো সমবেদনা জ্ঞাপন, একটা শব্দও আপনার মুখে শোনা যায়নি। আপনি মণিপুরে যান, আপনি দয়া করে উন্নাও যান, আপনি হাতরাস যান, আপনি এই যে 200-র ওপরে দেশে বাইরের দেশে বেড়াতে গেছেন, ভালো করেছেন। এবার এটা 250 করার চেষ্টা করুন এই স্বল্প স্প্যানে। 239টা দেশে বোধহয় আপনি গেছেন, এটা নিশ্চয়ই 250 হয়ে যাবে। কিন্তু যে দেশেই আপনি যান, একবার দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হেতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি মণিপুর বা একটি উন্নাও বা একটি হাতরাসের বিন্দু।
ওই বিন্দুকে আপনি বোঝার চেষ্টা করুন। সেখানে বিন্দু জমতে জমতে কোন সিন্ধুতে আমরা আমাদের নিয়ে গিয়ে গোটা ভারতবর্ষকে তুলে নিয়ে গিয়ে আছড়ে ফেলছে, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনি দয়া করে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর আর ওই মিডিয়া, আপনি দেখেছেন গদি মিডিয়া গোটা ভারতবর্ষে এখন এই শব্দটা চলছে, কিন্তু ইউটিউবাররাও লড়ছে, গোটা ভারতবর্ষ জুড়ে ইউটিউবাররা লড়ছে। আজকে এই অবস্থা, আমার মনে হয় গণতন্ত্রকে সম্মান করুন, সংবিধানকে সম্মান করুন। এবং আমি আমার বক্তব্য শেষ করব, দুবার বেল বেজে গেছে, আমার বক্তব্য শেষ করব শুধু একটা কথা ভেবে। 1951 সালের 11ই মে ভারতবর্ষে প্রখ্যাত সোমনাথ মন্দির সেদিন উদ্বোধন হয়, এবং মন্দিরের ট্রাস্টি যারা ছিলেন তারা অনুরোধ করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি দুজনকে অনুরোধ করেছিলেন, আপনারা দয়া করে সে মন্দিরটা উদ্বোধন করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা অস্বীকার করেন, তিনি বলেন কোনো মন্দির উদ্বোধন করা কোনো সেকুলার যে সংবিধানের যেখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে, সমস্ত ধর্ম থেকে দূরত্বের কথা বলা হয়েছে, সম ব্যবহারের কথা বলা হয়েছে, সেখানে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মন্দির আমি উদ্বোধন করতে যেতে পারি না। এবং সেই প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতিকেও বারণ করেন যে আপনারও যাওয়া উচিত না। যাও, মাননীয় রাষ্ট্রপতি গিয়েছিলেন। আপনি ওই 51 সাল অনেক দূরের কথা, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, এমনকি অযোধ্যা দিয়ে অনেক জল গড়িয়েছে, সে অযোধ্যাও আর নেই, কিন্তু সে নাম আছে। অযোধ্যা যে আছে, ফৈজাবাদ যে আছে, আমেঠি যে আছে, রায়বেরেলি যে আছে, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি অযোধ্যা আপনাকে সে বুঝিয়ে দিয়েছে। এবং গোটা ভারতবর্ষ আপনাকে জানিয়েছে যে আপনি যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, আপনার স্থাপিয়াছ মূর্তি নহে। আপনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন, স্বয়ং আমাদের নরচন্দ্রমা, দ্রুপাদল শ্যাম, পুরুষোত্তম রামচন্দ্রকে আপনি যখন প্রতিষ্ঠা করেননি, তা অযোধ্যার জনাদেশ প্রমাণ করে দিয়েছে। সেই জনাদেশ আপনি কান পেতে শুনুন। ওই পঙ্কজ মল্লিকের গলায় বা রবীন্দ্রনাথের কণ্ঠে, রবীন্দ্রনাথের গলায় আপনি বোঝার চেষ্টা করুন, আমি কান পেতে রই। সবাইকে নমস্কার, ধন্যবাদ।